না না গিন্নি, এত দায়-দায়িত্ব নিতে পারবো না, এই বলে দিচ্ছি। হ্যাঁ এ তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। একে আজ 1 মাসের ওপর তোমার মা এসে আমার বাড়িতে আছে। তার খাওয়া, তার পড়ার সব খরচ আমার কাঁধে। তার উপর তো ছোট বোনের বিয়ের সব দায়িত্ব যদি আমার ঘাড়ে এসে পড়ে, তাহলে তো আমি ভারে ভারে চ্যাপ্টা হয়ে যাব। খরচের ভয়ে তুমি ছোট্ট শালীর বিয়ের দায়িত্ব নিতে পারবে না? আর তুমি না কৃষ্ণনগরের রাজ্যের একমাত্র মন্ত্রী। না, পারবো না। একটা মেয়ের বিয়ে দিতে কত খরচ হবে সেটা জানো? হিসেব জ্ঞান তো কিছুই মাথায় নেই, শুধু খরচ করার বুদ্ধিটুকুই আছে। জানি, ভালো করেই জানি। আর তার সাথে এটাও জানি তুমি হলে এই রাজ্যের মহামন্ত্রী। কত প্রতিপত্তি তোমার। ওইসব প্রতিপত্তি তো প্রজাপতির মতো ডানা মেলে উড়ে গেছে। জানো না কি সামান্য মাইনে পাই আমি? ওইসব মাইনে প্রতিপত্তি প্রজাপতির মতো উড়ে গেছে না শুঁয়োপোকার মতো হেঁটে গেছে? ওইসব গল্প আমাকে শোনাতো। বলি ডান হাতের ঘাটতি তো বাঁ হাতের বাঁকা রোজগারে পুষিয়ে যায়। একেবারে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। কোনো বাঁহাতের রোজগার নেই আমার। আমি একজন সৎ এবং নিষ্ঠাবান মন্ত্রী। আমার সাদা মনে এতটুকু কাদা নেই। আবার মিথ্যে বলছো। আমি যেন কিচ্ছু জানি না ভেবেছো? বেশি কথা বাড়ালে না হাতে হাড়ি ভেঙে দেবো, এই বলে দিচ্ছি। আরে এটা কে রে? হ্যাঁ, এটা বউ না সত্তর? তবে বাবা বিশ্বাস নেই ওকে, কখন যে কি করে বসে। তার থেকে ছোট শালীর বিয়ের দায়িত্ব নেওয়া অনেক ভালো। কিন্তু কিন্তু তার জন্যও তো পয়সা লাগবে। জমানো পয়সা থেকে খরচ করলে তো পয়সা কমে যাবে। না না, অন্য কিছু ভাবতে হবে। আরে কি হলো কি? রাত কত হলো খেয়াল আছে? তাড়াতাড়ি আলো নিভিয়ে শুয়ে পড়ো। আরে আমি তো আর তুমি নই গো যে খেলাম আর শুলাম। আমার বলে কিনা এই কত কাজ পড়ে। এই বেশি কাজ দেখিও না তো। দুটো মাত্র প্রাণীর 4টি ভাত ফোটানো আর তরকারি। হ্যাঁ, ভালো বললে তো ভালো বললে। বললি ভাত আর তরকারি রান্না ছাড়া সংসারে কি কোনো কাজ নেই গো? সেই সব কাজ কে করে দিয়ে যায় শুনি? কেন আমিও সংসারে কম কাজ করি না? হ্যাঁ, তোমার কাজ মানে তো গড়িমসি করে বাজার যাওয়া আর পচা ধসা 4টি আনাজ আর মাছ কিনে আনা। তাই আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ো দেখি। হ্যাঁ, আমার সময় হলে শোবো, যাও। এই সময় কে আবার দরজা খটখটাচ্ছে? গিন্নি, একবার দরজা খুলে দেখো তো। ওই দেখো, কথা ছিড়ি দেখো। এত রাত্রিরে আমি একলা মেয়ে মানুষ হয়ে গিয়ে দরজা খুলবো আর উনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না। ধুত্তুরি! দূর বাবা, কেউ তো নেই। আরে দেখো দেখো, ভালো করে দেখো। যদি কেউ নাই থাকবে তাহলে দরজায় আওয়াজ করলোটা কে? সে আমি কি করে বলবো? দরজায় আওয়াজ হলো, দরজা খুললাম, কাউকে দেখতে পেলাম না, তাই আবার দরজা বন্ধ করে শুয়ে পড়ছি। ব্যাস, আমার কাজ শেষ। ও, এ তো আচ্ছা আপদ হলো দেখছি। যাও গিয়ে দেখো। আমি পারবো না, দেখতে হলে তুমি দেখো। আমিও পারবো না। এ তো আচ্ছা জ্বালা হলো। তোমায় আর একলা যেতে হবে না, আলো নিয়ে আমিও যাচ্ছি। দাঁড়াও। আরে, এবারেও তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে না মনে হয় কোনো শয়তান এসে না এই মাঝ রাত্রিরে আমাদের সঙ্গে মশকরা করতে, জানো? বেটাকে ধরতে পারলে না লাঠি দিয়ে ঠ্যাং খোড়া করে দেবো একেবারে। এসো তো আমার সঙ্গে। এই কেউ তো নেই গো। কি ভুতুরে কাণ্ড রে বাবা। হ্যাঁ, চলো ভেতরে চলো।
কিন্তু আবার যদি দরজায় কেউ খটখট করে, হ্যাঁ? কানে তুলো দিয়ে ঘুমাবো, তাহলে আওয়াজও পাবো না আর ঘুমের ব্যাঘাতও হবে না। এ কি এই ঘরের জিনিসপত্র সব লন্ডভন্ড করলো কে? এ কি, দেখো দেখো দেখো। আরে আমাদের পিতল কাঁসার বাসনপত্র, টাকা পয়সার বাক্স সব কোথায় গেল? হ্যাঁ, এইটুকু সময়ের মধ্যে কে ঢুকলো? হ্যাঁ, কে চুরি করলো বলো তো? হ্যাঁ, কে চুরি করলো? আরে এ তো শীত কেটে চোর ঘরে ঢুকেছিল। হ্যাঁ, দরজায় শব্দ করে আমাদের ঘরের বাইরে পাঠিয়ে আমাদের সর্বস্ব নিয়ে চলে গেল গো। হায় হায় হায়, আমার এ কি সর্বনাশ হলো গো। মহারাজ, 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 আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, তো তোমার আবার কি সর্বনাশ হলো গোপাল? কাল রাতে আমার ঘরে শীত কেটে চোরে আমার সর্বস্ব নিয়ে চলে গেছে মহারাজ। চড়ে এসে শীত কেটে সর্বস্ব নিয়ে চলে গেল, হ্যাঁ? আর তুমি সেটা টের অব্দি পেলে না? এত ঘুম তোমার? না না, আমি তখন জেগেই ছিলাম। আশ্চর্য, তুমি জেগে থাকা সত্ত্বেও চোর এসে ঘরে শীত দিয়ে গেল। আসলে হয়েছে কি, হঠাৎ দরজায় খটখট শব্দ, দরজা খুলে দেখি কেউ নেই। দরজা বন্ধ করে যেই আবার শুয়েছি অমনি আবার শব্দ। শেষে আমি আর গিন্নি দুজনে মিলে ঘর থেকে বেরিয়ে অনেক খোঁজাখুঁজি করেও যখন কাউকে না পেয়ে ঘরে গেলাম, তখন দেখি চোরে সব দামি জিনিস নিয়ে পালিয়েছে মহারাজ। কি 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 জিনিস ছিল ঘরে? আগে ওই পেতল কাঁসার বাসনপত্র, কাপড়, শাড়ি, তারপর টাকা পয়সা। ওরে বাবা, এত কিছু ছিল? তা আমি যতদূর জানি পেটুক গোপালের ঘরে খাবার দাবার ছাড়া আর কিছুই তো থাকে না। হাসছেন তো? আমার কথা শুনে হাসছেন তো? তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? মহারাজ, আমার মনে হয় এ সমস্ত গল্প বলে গোপাল আপনার কাছ থেকে কিছু সাহায্য চাইতে এসেছে। কল খাটিয়ে আপনাকে পটিয়ে নিতে চায় আর কি। একেবারে বাজে কথা বলবেন না। বাজে কথা? আচ্ছা, এর আগে এরকম কাঁদুনি গিয়ে তুমি মহারাজের কাছ থেকে টাকা পয়সা আদায় করনি? মহারাজ, আমি কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চাইতে আসিনি। আমি এসেছি আপনার কাছে নালিশ জানাতে। ঠিক আছে, আজ থেকে না হয় রাতে পাহারা বাড়িয়ে দেব। কিন্তু কিন্তু আমার চুরি যাওয়া জিনিসপত্রের কি হবে? হ্যাঁ হ্যাঁ, চোর ধরা পড়লে তার কাছ থেকেই উদ্ধার হবে। কি ব্যাপার বলা তো, তোমার আবার কি হলো? আজ সকালে ওই দোকান খুলে দেখি দোকানে শীত কেটে দোকান থেকে সব মিষ্টি আর টাকা পয়সা চুরি হয়ে গেছে। সে কি? হ্যাঁ মহারাজ, এতদিন ধরে দোকানদারি করছি, এই প্রথম চুরি, তাও আবার এত বড়। আপনি আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ, না হলে ধনে প্রাণে মারা যাব। হ্যাঁ, এ তো খুব বিপদ হলো দেখছি। কাল রাতে গোপালের বাড়িতে চুরি, তারপর আবার তোমার দোকানে চুরি, আর সবকটাই শীত কেটে। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আজ রাত থেকে খুব শক্তপোক্ত পাহারার ব্যবস্থা করো, চোর যেন কোনো মতেই আর চুরি করতে না পারে। যথাজ্ঞা মহারাজ। গোপাল আর ভোলা, তোমরা তোমাদের আবশ্যিক কিছু জিনিসপত্র কেনার জন্য রাজকোষ থেকে কিছু টাকা পয়সা নিয়ে যেও। এই শোনো, বলি রোজকার মতো আজকে আর নাক ডাকিয়ে ঘুমিও না। হ্যাঁ? কেন? এই কথা শোনো। বলে কেন? আরে কাল রাতে অত বড় একটা চুরি হলো, চোর যদি আজ রাতে আবার আসে। আরে বাবা, আসতে দাও না। সে বেটা এলেও তো নতুন করে আর কিছু পাবে না, তাই অযথা জেগে না থেকে ঘুমিয়ে পড়ো। একটা কথা মনে রেখো গিন্নি, পুড়ে যাওয়া ছাইয়ে কোনোদিন আগুন ধরে না, বুঝলে? होशियार जागते रहो, होशियार जागते रहो।
মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, তো তোমার আবার কি সর্বনাশ হলো? আমার আমার সেই সুন্দর রূপোর কলমটা কাল রাতে চুরি হয়ে গেছে মহারাজ। হ্যাঁ মহারাজ, আমার কবিতায় খুশি হয়ে যেটা আপনি আমায় উপহার দিয়েছিলেন সেইটে। সে কি কি করে হলো? তা তো আমি বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে দেখি লেখার জায়গায় কাগজপত্র, কালি, দোয়াত সব আগের মতোই আছে, শুধু শুধু রূপোর কলমটাই নেই। আমার মনে হয় জানলা দিয়ে হাত বাড়িয়ে কেউ ওটা তুলে নিয়ে গেছে। চুরি হলো মোর রূপোর কলম, খুব ব্যথা হচ্ছে, তবু নেই যে কোনো মলম। অসহ্য, অসহ্য! এর মধ্যে আবার কাব্য রচনা হচ্ছে। রোজ রাতে এর বাড়ি ওর বাড়ি চুরি হওয়াটা তো অসহ্য হয়ে দাঁড়ালো দেখছি। সেনাপতি, সেনাপতি! আজ্ঞা করুন মহারাজ। কাল রাতে পাহারার ব্যবস্থা করনি? করেছিলাম মহারাজ, প্রতি রাস্তায় প্রত্যেক মোড়ে পাহারার ব্যবস্থা ছিল। তাহলে সভাকবির বাড়ি থেকে রূপোর কলমটা চুরি হয় কি করে? সেটাই তো বুঝতে পারছি না মহারাজ, পুরো ব্যাপারটা আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ব্যায়াম করে স্বাস্থ্য মোটা করতে গিয়ে সেনাপতি মাথাটাও মোটা করে ফেলেছে। ওরকম মাথা মোটা সেনাপতি কি আর করবে মহারাজ? সকলকে এক্ষুনি এক্ষুনি রাজসভায় ডাকো। পরপর দুরাতে 3 জায়গায় চুরি, যা এর আগে এ রাজ্যে কখনো হয়নি। আর সব থেকে বড় কথা, চুরি কিন্তু কোনো সাধারণ প্রজার বাড়ি হয়নি। এ পর্যন্ত যা চুরি হয়েছে তা 2জন রাজকর্মচারী আর ভোলা ময়রার দোকানে। মহারাজ, তাহলে প্রমাণ হলো তো সেদিন চুরির নামে আমি কোনো গল্প দিতে আসিনি। হ্যাঁ, সে হয়তো আসুনি, কিন্তু আমার মনে হয় সব জায়গাতেই চুরি হয়েছে নিজেদের অসাবধানে। মানে অতি সোজা। এই যে এতগুলো চুরি হলো, কই আমার বাড়িতে তো হলো না। কারণ কি দিনে কি রাতে আমি সর্বদা সতর্ক থাকি। গৃহস্থ নিজে যদি সজাগ থাকে তাহলে চোরের সাধ্য কি যে চুরি করে? হ্যাঁ 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 হ্যাঁ, কথাটা খুব একটা মন্দ বলনি। তাই আমার প্রস্তাব, এই যে প্রহরীদের অনাবশ্যক খাটিয়ে আর রাত পাহারা দেবার কোনো দরকার নেই। আমার মতো সকলেই যদি সতর্ক থাকে তাহলে আজ থেকে আর কারো বাড়িতে চুরি হবে না। মন্ত্রী মশাই হঠাৎ করে রাত পাহারা তুলে দিতে চাইছে কেন? না, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। কি মহারাজ, আমি কি ভুল কিছু বললাম? না, একেবারে ঠিক কথাই তুমি বলেছ সেনাপতি। আদেশ করুন মহারাজ। আজ থেকে রাতের পাহারা তুলে দাও। যথা আজ্ঞা মহারাজ। এই তোরা শোন এদিকে শোন, যার জন্য তোদের ডেকে পাঠিয়েছি একটা কাজ করতে হবে তোদের। কি করতে হবে বলে দাও। আজ থেকে মন্ত্রী মশাইয়ের ওপর নজর রাখতে হবে তোদের। মানে মন্ত্রী মশাইয়ের বাড়িতে কারা যায় কারা আসে সব খবর এনে দিতে হবে তোদের। ঠিক আছে, সব খবর পেয়ে যাবে। তা মন্ত্রী মশাই, কাজকর্ম সব ঠিকঠাক করতে পেরেছি তো? আরে করতে পেরেছিস কি বলছিস? এখনো তো কত কাজ করতে হবে তোদের। এখনো কাজ বাকি। কিন্তু আমার যে খুব ভয় করছে মন্ত্রী মশাই। কেন ভয় করছে কেন? রাতের বেলা রাস্তা জুড়ে যে ওই রক্ষীদের পাহারা। মহারাজের কানে মন্ত্র দিয়ে আজ থেকে ওই পাহারা আমি তুলে দিয়েছি। এখন বীরের মতো যাবি আর চোরের মতো চুরি করবি। আজ রাতেই যাবি। তাহলে যা ভেবেছিলাম সেটাই সত্যি। সব কিছুর নাটের গুরু ওই ষড়যন্ত্রী মন্ত্রী। ঠিক আছে, তোরা এখন যা, কাল আবার মন্ত্রীর উপর নজর রাখিস। কাল রাতে
চোরে যে আমাকে ভিখারি করে দিয়ে গেল মহারাজ। এ তো দেখছি ঘোর সংকট। আচ্ছা, কে বা কারা এসব করছে সে সম্পর্কে তোমরা কি কিছু বলতে পারো? আমি তো এখনই বলে দিতে পারি মহারাজ, কিন্তু এখন কিছু বলবো না। বরং এখন এমন কিছু বলবো যাতে করে আসল চোরের সাহস আরো বেড়ে যায়। মহারাজ, চুরির ধরন দেখে কেন জানি না শুধুই মনে হচ্ছে এ কাজ হলো কেলে পচার। হ্যাঁ, কেলে পচা, কিন্তু সে তো এখন চুরি চামারি ছেড়ে দিয়েছে। মহারাজ, বিড়াল যেমন কখনো মাছ খাওয়া ছাড়তে পারে না, তেমনি পাকা চোরও কখনো চুরি ছাড়তে পারে না। আর একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, আমাদের যার যার বাড়িতে চুরি হয়েছে সব বাড়িগুলোই কেলে পচার নখদর্পণে। সেনাপতি, এক্ষুনি কেলে পচাকে বেঁধে আনার ব্যবস্থা করো। আমি এক্ষুনি ধরে আনছি মহারাজ। আহা, কি মজা! কার চুরির দায় কার ঘাড়ে গিয়ে পড়লো, হ্যাঁ? কেলে পচাকে ধরে এনেছি মহারাজ। কিরে কেলে পচা, তুই আবার চুরি চামারি শুরু করেছিস? বিশ্বাস করুন মহারাজ, বহুদিন আমি এই কাজ করিনি গো। তাহলে কে করলো বল? আমি কি করে বলবো বলুন তো? শুনলাম তুই নাকি কদিন রাতে বাড়ি ছিলি না। এবারে কদিন রাতে আমি তো পাশের গায়ে যাত্রা শুনতে গিয়েছিলাম গো। ওর কোনো কথা বিশ্বাস করবেন না মহারাজ, এক্ষুনি ওকে কারাগারে পাঠাবার ব্যবস্থা করুন। তারপর আমিও দেখবো ওর পেটের কথা বের করতে পারি কিনা। গোপাল দাদা, একদিন তোমার কথাতেই আমি চুরি ছেড়ে দিয়েছি গো। আজ কি না তুমি আমার বিনা দোষে কারাগারে পাঠিয়ে দিলে গো। ও গোপাল দাদা গো, এ তুমি কি করলে গো? ছাড়ি দাও, আমার ছাড়ি দাও। কি করব বল, আসলে রাঘব বোয়ালকে ধরতে গিয়ে তোকে শুধু টপ করেছি। তবে চিন্তা করিস না, আসল চোরকে ধরে তোকে আমি কারাগার থেকে ঠিক বের করে আনবো। শোন, আজ রাতে সব থেকে বড় ঘাইটা মারতে হবে তোদের। কার বাড়ি শুধু বলে দিন, তারপর দেখবেন কি করি। তোদের আজ যেতে হবে কি বলছো গোপাল? এসব তাহলে আজ রাতে শুধু হাতে নাতে ধরতে দিন, তারপর প্রমাণ হয়ে যাবে পেছন থেকে বসে কে কলকাঠি নাড়ছে। হাতে নাতে ধরতে হলে কি করতে হবে বলো তো? বেশ বেশ ভালো রকম ওই জিনিস চুরি হলো, কি বলিস বটা? সে আর বলতে, আর জিনিস বলে জিনিস, সব ভালো ভালো আর দামি জিনিস। মন্ত্রী মশাই যা খুশি হবেন না। আর খুশির রাতে সবচেয়ে আমাদের ওই ভালো রকম খুশি করে দেবেন। ঘটারে, সামনে যে রক্ষী। আই, তোরা কারা? কেউ নই, টুকি কেউ নই। এই ঘটা পালা। পালাবার পথ নেই, জম আছে পিছে। অজি শয়তান, আজ আমার বাড়িতে চুরি করতে এসেছিস? কি বলেছিলাম মহারাজ, এসবই বটা ঘটার কাজ। আর এবার শুধু বের করতে হবে পেছনে বসে কে কলকাঠি নাড়ছে। আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের ছেড়ে দিন। হ্যাঁ, এই যে জিনিসপত্র সবকিছু বুঝে নিয়ে দয়া করে আমাদের ছেড়ে দিন। ছেড়ে তো দেবই, তবে তার জন্য আমি যা যা বলবো তোদের যে তাই তাই করতে হবে। ঠিক আছে, তাই করব। কি করতে হবে বলো? এখন চল নাটের গুরুর বাড়ি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কিরে, কাজকর্ম সব ঠিকঠাক হয়েছে তো? একেবারে চকাচক। তাহলে ঝোলা কোথায়? ঝোলা ঝোলা খুলে দেখা কি কি চুরি করে আনলি। ঝোলার বদলে মোটা দড়ি নিয়ে এসেছি, আপনার কোমরে পরিয়ে কারাগারে নিয়ে যাব বলে। মুখ সামলে কথা বলবে গোপাল, তুমি জানো না কার সঙ্গে কথা বলছো? জানি তো, বিলক্ষণ জানি।
আমি তো একটা চোরের সঙ্গে কথা বলছি। প্রমাণ করতে পারবে? মহারাজ দেখে যান। দেখুন মহারাজ, সব নিজের চোখে দেখুন। পালাবার পথ নেই, জম আছে পিছে। মন্ত্রী, তাহলে তাহলে এই জঘন্য কাজ সব তোমার? বলো বলো, সত্যি কথা বলো, না হলে আমি কিন্তু তোমার শুলে চড়াবো। হ্যাঁ মহারাজ, আমার। কিন্তু কেন কেন করলে এমন জঘন্য কাজ? কি করব বলুন, এছাড়া যে কোনো উপায় ছিল না। 1 মাসের ওপর শাশুড়ি এসে রয়েছেন, তার পেছনে এক কানি খরচ, তার উপর আবার শালিকার বিয়ের খরচ দিতে হবে বলে গিন্নি আমার চাপ দিচ্ছে। তাই বাধ্য হয়ে আমি এই কাজ করেছি। ভেবেছিলাম ধরা পড়বো না, কিন্তু এমন ভাবে যে হাতে নাতে ধরা পড়ে যাব, এ কথা আমি ভাবতে পারিনি মহারাজ, এ কথা আমি ভাবতে পারিনি। মহারাজ, ও মহারাজ, কতবারই তো আমার কত দোষ নিজ গুণে ক্ষমা করে দিয়েছেন, আর একবার নয় ক্ষমা করে দিলেন। চুপ, একেবারে চুপ। চুরি করে আবার ক্ষমা চাওয়া হচ্ছে? না 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 না, কোনো ক্ষমা নেই। রক্ষীরা, একে কারাগারে নিয়ে যাও, কাল সকালে এর বিচার হবে। আর কারাগারে এনাকে পুড়ে দিয়ে কেলে পচাকে মুক্তি দিয়ে দিও। আহা, বেচারা বিনা দোষে কষ্ট পেল গো। সত্যি গোপাল, তোমার দূরদর্শিতার কোনো তুলনা নেই। সত্যি তুমি ধন্য, ধন্য গোপাল। আমি অতি নগণ্য মহারাজ। ধুর ধুর, সবাই তো চলে এসেছে, তা গোপালটা এখনো এলো না কেন? আর গোপাল আসলেই বাকি, না আসলেই বাকি। আপনি কি বলবেন বলেছিলেন, বলে দিন। না না, এটা সকল সভাসদদের জন্য ঘোষণা, তাই গোপাল আসুক, তারপরেই বলবো। আমি এসে গেছি মহারাজ। এই এতক্ষণে তোমার সময় হলো? হ্যাঁ, আর বলবেন না মহারাজ, আসার সময় বাজারে কি সুন্দর সুন্দর ইলিশ মাছ দেখলাম, কানকোগুলো একেবারে লাল টুকটুকে। দেখলেন মহারাজ, রাজসভায় আসার পথে বাজার করতে শুরু করে দিল গোপাল। এদিকে যে আপনি অপেক্ষা করছেন তার কোনো হুঁশজ্ঞান কিছুই নেই। এটা কিন্তু খুব অন্যায় গোপাল। তুমি রাজকার্যকে প্রাধান্য না দিয়ে নিজের ব্যক্তি স্বার্থটাকে দেখছো। না মহারাজ, আমি তো আপনার জন্যই ওই মাছটা দেখছিলাম। আমি গরিব মানুষ, ওসব মাছ মাংস কিভাবে খাবো বলুন, শুধু দাম দর করেই চলে এলাম। যাতে খেতে পারো, সেই আলোচনার জন্যই তো আজকে তোমাদের সবাইকে একটু তাড়াতাড়ি করতে বলেছিলাম। কেন মহারাজ, রাজবাড়িতে কোনো মহাভোজের ব্যবস্থা হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে গোপাল, হচ্ছে হচ্ছে। তবে রাজবাড়িতে নয়, এই রাজবাড়ির থেকে অনেক দূরে তাল গ্রামে বনভোজন। বাহ 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 বাহ, তাহলে তো একেবারে জমে দই। হ্যাঁ, শুধু দই কেন, ইলিশ, মুরগির মাংস, ভাত, ডাল সবই আছে। আবার শেষ পাতে দই, মিষ্টি, সব কিছুর ব্যবস্থা ওখানে করা থাকবে। তোমাদের শুধু একটু ওই হাতে হাতে সাহায্য করতে হবে, এই আর কি। সে না হয় করবো মহারাজ, শুধু রান্নাটা একটু ওই জমিয়ে হতে হবে। হ্যাঁ, বলছিলাম কি মহারাজ, আমি তো একটু পেট রোগা, তা ভাজা ভুজির কিছু বন্দোবস্ত আছে তো? আছে আছে, বেগুনি আছে, আবার সকালে কচুরি আছে। আচ্ছা, কে কে কি কি খাবে সেটা কিন্তু বলে দাও। মাছ, মাংস, ডিম, নিরামিষ, সবজি, সব সব। মহারাজ, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমি সবজি খাবো। আমি মহারাজ ইলিশ ভাজা আর ইলিশের ঝাল ঝোল যা হবে তাই। আমি তো মহারাজ ইলিশের ভাজা আর মুরগির মাংস দুটোই খাবো। এ কি মহারাজ, গোপাল তো মাছ মাংস দুটোই খাবে বলছে। হ্যাঁ হ্যাঁ, খাবে। যে যা খাবে বনভোজনে তাকে তাই খাওয়ানো হবে। শুধু একটাই কথা, বনভোজন সেরে আসার পরে তোমাদের সবাইকে মন দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ মহারাজ, আমি তো একেবারে হৃদয় উৎসর্গ করে দেব। তা বনভোজন কি একদিনের জন্যই হবে? না না, একদিন নয়, 3 দিনের জন্য হবে। আমরা তো ওখানেই থাকবো, জঙ্গলের ধারে থাকার জায়গার সমস্ত বন্দোবস্ত থাকবে।
মহারাজ আমার একটা কথা ছিল। কি কথা? সবাই তো মোটামুটি বললো কে কি খাবে, কিন্তু আপনি তো বললেন না। আরে আমিও তোমার মতো ইলিশ মাছ ভাজা আর মুরগির মাংস, বিশেষ করে মুরগির ঠ্যাং দুটো আমার জন্য বলে রাখবো ঠাকুরকে। বাহ, দুটো ঠ্যাংই আপনি খাবেন? ভালো ভালো। কি হলো গোপাল, কি ভাবছো? কিছু বলবে তো বলো। না মহারাজ, কিছু না কিছু না। আমি যদিও খেতে ভালোবাসি, তবুও আমার মনের মধ্যে একটা ছোট্ট খটকা লাগছিল। হ্যাঁ, আমার কি খটকা? না মানে আমি বলছিলাম কি, ওই রাজবাড়ির টাকায় এত খেয়ে দিয়ে অপচয় না করে আপনি যদি গরিব মানুষদের দান ধ্যান করতেন আর ছোট করে আমাদের খাওয়ার ব্যবস্থা করতেন, তাহলে মনে হয় ব্যাপারটা বেশি ভালো হতো মহারাজ। কারণ আমি শুনেছি তালগ্রামের লোকেদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কিরকম শুভ কাজে বাধা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও সব সমাজ সেবা পরে হবে গোপাল, আগে আমরা সবাই সেবা করব। সবাই রাজবাড়িতে সকাল সকাল চলে এসো, আর আমরা হই হই করতে করতে যাব। কালকে সকালে গরুর গাড়ি প্রস্তুত থাকবে, রাজবাড়ির সামনে সবাই চলে এসো। ব্যাস, এই তো সবাই চলে এসেছো তোমরা। এবার তাহলে গাড়ি ছাড়া হোক, চলো বনভোজন। কই গো ঠাকুর, কোথায় গেলে? বনভোজনের জন্য এক ঝোলা মুরগির মাংস নিয়ে এসেছি। বাহ 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 বাহ, মাংস চলে এসেছে। বাহ 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 বাহ, খুব ভালো কাজ করেছেন। এবার জমিয়ে কষিয়ে রেঁধে ফেলবো। যাও যাও সেনাপতি, তুমি ঠাকুরের সাথে রান্নাঘরে চলে যাও। আচ্ছা মহারাজ। রান্নাটা হতে বাকি, তারপরে শুধু আমি চেটে পুটে লুটে খাবো। ওহ, সব সময় খাই খাই ভাই, খাই 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 খাই। মুরগির মাংস বলে কথা, কতদিন বাদে জমিয়ে খাওয়া যাবে। আর মুরগির ঠ্যাঙের মাংসের তো কোনো তুলনাই হয় না। দেখুন মহারাজ, দেখুন দেখুন নোলা দেখুন গোপালে, কোথায় আপনি ঠ্যাঙের মাংস খাবেন আর তাতে কিনা গোপাল লোভ দিচ্ছে। হ্যাঁ ঠিকই তো, ওটা তো আমার জন্যই বরাদ্দ। শোনো গোপাল, তোমাকে কিন্তু আমার ঠ্যাঙের টুকরো দেওয়া যাবে না। না না মহারাজ, আপনার ঠ্যাঙের টুকরো কেন খাবো? আমি তো মুরগির। একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না, মুরগির তো মাত্র দুটো ঠ্যাং, মহারাজের খাবারে ভাগ বসানোর চেষ্টা করছো। আর ওই দুটো ঠ্যাংই আমাকে দিতে হবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এ বাবা, দুটো ঠ্যাংই মহারাজ খাবেন কেন? একটা আমাকে দিলে হয় না? এই গরিবের মুখছে। না, হয় না। ধুত্তেরি, ভালো লাগে না। এ কি, গোপাল চলে গেল যে? আমরা তো ভাবলাম একটু গানের লড়াই খেলবো, হাসি মজা হবে। এত গোপালকে নিয়ে ভাববেন না মহারাজ, ও যেখানে খুশি যাক, আমি তো আছি। ও, এই মৌকায় আমি আমার ব্যক্তি সত্তাকে একটু ভালো দেখিয়ে দিই। ও, মাংস রান্নার কি সুন্দর গন্ধ। ইলিশের তো কোনো গন্ধ পাচ্ছি না, মনে হচ্ছে এখনো ভাজা হয়নি। যাই একবার রান্নাঘরে ঢু মেরে আসি, দেখে আসি কি কি রান্না হয়েছে। ঠাকুর, ও রাধুনি ঠাকুর, রান্না হয়ে গেল নাকি? যা গন্ধ ছেড়েছে না। খাবার দিতে এখন অনেক দেরি আছে, তুমি এখন কেন এসেছো গোপাল? আরে নিজেকে আর স্থির রাখতে পারলাম না যে, গন্ধের টানে চলে এলাম।
ও ঠাকুর একটু 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 চাকতে দেবে? না না না, এখন কোনো মাংস দিতে পারবো না, এখনো বেশ কিছু রান্না বাকি। ঠিক আছে ঠিক আছে, মাংস দিতে হবে না, একটু ওই কাই দাও না, চেটে দেখি। ওহ গোপাল, তোমার না বড্ড নোলা। নাও হাত পাতো। দারুণ হয়েছে গো ঠাকুর, তোমার হাতে না একেবারে জাদু আছে, জাদু। মাংসের ঝোলের মধ্যে কেমন যেন একটা টক ঝাল মিষ্টির সমাহার সৃষ্টি করেছো। খুব তো আমাকে তোল্লাই দিচ্ছ, তা তোমার মতলবটা কি বলো তো? ঠাকুর, ও ঠাকুর, একটা মনের কথা বলি, শোনো না শোনো না, আমার এই ঝোলে না তেমন মন ভরলো না, দাও না দাও না, এক টুকরো, এক টুকরো। গোপাল, এই দেখো রেগে যাচ্ছ কেন? ঠিক আছে ঠিক আছে, বড় টুকরো দিতে হবে না, ওই 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 ছোট দেখে ভাঙা চোরা টেরা বেঁকা এক টুকরো। চলে যাও চলে যাও চলে যাও বলছি, নাহলে আমি মহারাজকে এক্ষুনি ডেকে বলবো। দূর দূর, ভাবলাম বনভোজনে এসে শুরু থেকেই খ্যাটন শুরু হবে, কিন্তু সব পরিকল্পনা একেবারে চৌপাট হয়ে গেল। সারা দিন ভিক্ষে করেও দুমুঠো চালের বেশি কিছুই পেলাম না। ভাতের সাথে ছেলেটাকে যে কি খেতে দেব। ইস, কত কষ্ট মানুষটার, একে সাহায্য করতে হবে। আমি এদিকে ঠ্যাঙের মাংসের জন্য হাহুতাশ করছি, আর এর যে কিছুই নেই। পাস, ঠাকুর রান্নাঘরে নেই, নিশ্চয়ই অন্য কোনো কাজে গেছে। এই সুযোগে আমি আমার কাজটা শুরু করে দিই। আমিও খাবো না, মহারাজও খাবে না, কিন্তু খাবে গরিব মানুষ। দেখি, আরে হাতে কি যেন একটা ঠেকলো না, এটাই ঠ্যাঙের টুকরো। না, আমাকে ছুটে যেতে হবে, নইলে ওই লোকটাকে আবার খুঁজে পাওয়া যাবে না। ওই তো ওই তো ওই তো লোকটা। ও ভাইয়া, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, আমাকে ডাকছো? হ্যাঁ গো তোমাকে। এই না, ধরো। কি এটা? মুরগির জোড়া ঠ্যাং, বাপ বেটাই মিলে ভাতের সাথে মেখে খেও। মুরগির ঠ্যাং দিয়ে ভাত খাবো? কি ভাগ্য আমার। তা বাবা, তুমি কে বলো তো? আমি গোপাল, লোকের উপকার করাই আমার কাজ। তুমি তো বেশ দরাজ মনের মানুষ দেখছি। তা কোথায় থাকো গো তুমি? আমি কৃষ্ণনগরে থাকি, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার এক সামান্য সভাসদ। আমরা একটু বনভোজন করতে এখানে এসেছি। তার মানে তুমি সেই বুদ্ধির রাজা গোপাল ভাঁড়? এই দেখো, এসব বলে একদম লজ্জা দিও না। এখন তুমি এসো, হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল। মানুষ নও, তাহলে তুমি কে? আমি ভূত। ওরে বাবা, ভূত! এই দেখো, ভূত শুনেই ভয় পেয়ে গেলে। ভূত হলেও আমি কিন্তু খুব উপকারী। নাও নাও নাও, ঠ্যাং দুটো ধরো। আমি 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 নেবে বই কি, দুমুঠো চালের গরম ভাতের সঙ্গে দুটো ঠ্যাং যা জমবে না। তুমি খুব ভালো ভূত গো, খুব ভালো ভূত। ভালো কি মন্দ বুঝি না, তবে অসহায়কে সাহায্য করতে আমার বেশ লাগে। যাও যাও, তুমি আমার বাড়ি যাও যাও। দেখেছেন মহারাজ, দেখেছেন, সবাই চলে এসেছি। পেটের ভিতর ইঁদুরেরা চুঁচা করছে, কিন্তু গোপাল এখন এলো না। এসে গেছি। এই তো আমি এসে গেছি। তা এতক্ষণ তুমি কোথায় ছিলে গোপাল? অচেনা গ্রামের অপরূপ শোভা দেখছিলাম মহারাজ। আমরা এখানে কত হাসি ঠাট্টার গল্প করলাম, আর তুমি রাগ করে চলে গেলে। কি করব মহারাজ, আমার মনটাই তো উড়ু উড়ু, খুব খিদে পেয়ে গেল, তাই আবার চলে এলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠাকুর তুমি খাবার দাওয়া শুরু করো। হ্যাঁ মহারাজ, এক্ষুনি দিচ্ছি। কি, আমার মুরগির ঠ্যাং কই? সেনাপতি, তুমি যে মুরগি নিয়ে এসেছিলে সেটা ঠ্যাং ছিল না? ঠ্যাং মাথা সবই তো ছিল মহারাজ। ঠাকুর, রেঁধেও ছিলাম মহারাজ, কিন্তু দিতে গিয়ে দেখি হাঁড়িতে নেই। তাহলে কে চুরি করলো?
কে কে চুরি করলো আমার ভাগের মুরগির ঠ্যাং? আহ, মাংসটা দারুণ রান্না করেছে ঠাকুর। ঠ্যাং দিয়ে কি করবেন মহারাজ? যা পেয়েছেন সেটাই খান। মহারাজ আমার মনে হয় গোপালই ঠ্যাংটা খেয়েছে। হ্যাঁ? গোপাল? হ্যাঁ রাজামশাই, গোপাল, কারণ রান্নার সময় ও ঘুরঘুর করছিল। মহারাজ, গোপাল কিন্তু মাংস আনা মাত্র ঠ্যাং ঠ্যাং করে ভীষণ হ্যাংলামি করছিল। গোপাল, আমার ভাগের ঠ্যাং আমাকে দিয়ে দাও বলছি। এখন কি করে দেব মহারাজ? ওটা তো আমি দান করে দিয়েছি। দান করে দিয়েছো মানে? কাকে দিয়েছো? একটা গরিব মানুষকে। বদমাইশ! আমার ঠ্যাং দান করে আবার মহান সাজা হয়েছে না? এই দেখো, আপনার ঠ্যাং তো আপনার ঠ্যাঙে লেগেই আছে। দিয়েছি তো মুরগির ঠ্যাং। মস্করা মস্করা, আবার মস্করা করা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওরে বাবারে, মহারাজ খেপে গেছে। পাত নিয়ে পালাই। গোপাল গোপাল, দাঁড়াও দাঁড়াও বলছি। ঠাকুর ঠাকুর, আজকে রাতে শুধু নিরামিষ হবে, শুধুই নিরামিষ। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, আমার ভাগের খাবার দিয়ে পরোপকার করা হচ্ছে, পরোপকার। তাড়িয়ে দিন না মহারাজ, গোপালকে এখান থেকেই তাড়িয়ে দিন। শুধু গোপালের উপকারগুলো ভুলতে পারি না বলে তাড়াতে পারি না, নইলে কখন তাড়িয়ে দিতাম। মহারাজ আজকাল শুধু নিজে খাবো করে। এটা বুঝতেও পারে না অন্যকে সাহায্য করার মধ্যে কত আনন্দ। মন্ত্রীর পাল্লায় পড়ে কত আনন্দ। এ বাবা, ওর পরনের কাপড়টা কি ছেঁড়া, একেও একটু সাহায্য করা যাক। পণ্ডিতের কাপড়টা টুক করে নিয়ে নিলে হয় না? এই 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 গোপাল, আমার কাপড় টেনে নিচ্ছ কেন? একজনকে সাহায্য করতে হবে যে। কাকে? যার পরনে ছেঁড়া কাপড় তাকে। তাহলে আমি কি পরবো? আপনার তো অনেকগুলো আছে, যেটা ইচ্ছে সেটা পরুন। কিন্তু এখন তো কাপড় পরে নেই, জল থেকে উঠে লজ্জা নিবারণ করবো কি করে? এই নিন, কচু পাতায় লজ্জা ঠেকে বাড়ি চলে যান। চললাম পণ্ডিত মশাই। গোপাল, ভালো করলে না কিন্তু। গোপাল গোপাল, খুব খারাপ করলে, খুব খারাপ করলে। এ কি কাণ্ড রে বাবা, গাছ থেকে কাপড় পড়লো। গাছ থেকে পড়েনি কাকু, আমি ফেলেছি। তুমি ফেললে? তুমি ছেঁড়া কাপড়ে কষ্ট পাচ্ছিলে, তাই একটু সাহায্য করলাম। আর তুমি খুব ভালো। এবার তা বাবা, তুমি কে? গোপাল, গোপাল ভাঁড়। গোপাল? হ্যাঁ, কৃষ্ণনগরের মহারাজের সামান্য এক সভাসদ। গোপালের এই মস্করার কিন্তু একটা বিচার করতে হবে মহারাজ। এই, এখন আমার মেজাজ খুব খারাপ, কোনো বিচারই এখন আমি করতে পারবো না। কিন্তু বিচার তো আপনাকে করতেই হবে। গোপাল যে আমার পরনের কাপড় নিয়ে পালিয়ে গেছে। গোপাল? আরে আরে, ও যে আমার মুখের মুরগির ঠ্যাং নিয়ে পালিয়ে গেছে। কল্লাই পেপে গোপালের সাহস কেমন হয়েছে দেখেছেন? আমার পরনের কাপড়, আপনার মুখের খাবার সব নিয়ে পালিয়েছে। না 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 না, গোপালকে ধরে উত্তম উত্তম দলাই দেওয়া দরকার। আরে, ধোলাই দেওয়ার জন্য আমারও তো হাত পা নিষ্পিস করছে, কিন্তু সে তো পালিয়েছে। পালিয়েছে? পালিয়ে আর যাবে কোথায়? জাল ছিঁড়ে পালালেও পুকুর থেকে তো আর পালাতে পারবে না। চলুন দুজনে মিলে পেটাকে ধরে আনি। আমার যদি একটা মোটা জামা থাকতো। যেদিকে তাকাও সেদিকেই শুধু কষ্ট আর কষ্ট। কার মুখের খাবার নেই, কার কাপড় নেই, কার আবার শীতের হাত থেকে বাঁচার মতো মোটা জামা নেই। এই ছেলেটাকে এক্ষুনি একটা মোটা জামা দিয়ে সাহায্য করতে হবে। কিন্তু মোটা জামা কোথায় পাই? এসেছে, বুদ্ধি এসেছে। যাই, সেনাপতির গায়ের জামাটা এনে ছেলেটাকে সাহায্য করি।
দারুণ। এই ঘুমের মধ্যেই সেনাপতির গা থেকে জামাটা খুলে নিতে হবে। না না, এভাবে হবে না। উল্টে টানাটানিতে সেনাপতির ঘুম ভেঙে যেতে পারে। একটা কাঁচি বা ছুরি কিছু লাগবে। যাই, রান্নাঘরে পেয়ে যাব। এখন কেটে গা থেকে বের করে নিই, পরে সেলাই করে দিলেই চলে যাবে। কে রে? গোপাল, এটা তুমি কি করেছো? আমার জামা কেটেছো কেন? সাহায্য। মহারাজ তো আর কাউকে সাহায্য করলো না, তাই আমিই করছি। করাচ্ছি তোমায় সাহায্য। প্রথমে সকালে মহারাজের মুরগির ঠ্যাং, তারপর পণ্ডিতের কাপড়, আর এখন আমার গায়ের মোটা জামা। আজ তোমাকে ছাড়বো না, পাজি হতভাগা। আমার অমন ভালো জামাটার পিন্ডি একেবারে চটকে ছেড়ে দিলে। আরে আরে, খেপে যাচ্ছ কেন সেনাপতি? এত বয়স হয়েছে, তবু বুঝলে না আর তোকে সাহায্য করা কত ভালো। আগে তো তোমাকে উচিত শিক্ষা দিই, তারপর বুঝবো ভালো না মন্দ। আরে আরে আরে, পালাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। এত তো খোঁজা হলো, কিন্তু ধরিবাজ গোপাল কোথায় লুকোলো বলুন তো? নিশ্চয়ই আবার কোনো লোককে সাহায্য করতে এসেছে। গোপাল গোপাল গোপাল, দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। ওই তো গোপাল, এইবার বেটাকে ধরতে হবে। ধরো ধরো বেটা, ধরো, ধরো, ধর বেটাকে, ধরো বেটা, ধরো। ওরে বাবা রে! ধরো। ওরে বাবা, এই বয়সে কি দৌড়টাই না করাচ্ছে, বাপ রে বাপ। উফ, আমার যে জিভ বেরিয়ে গেল। এই নাও ভাই, এই জামাটা নাও। একটু ছেঁড়া আছে, সেলাই করে নিজের মাপের মতো করে নিও। তোমার তো খুব কষ্ট, আমি এর থেকে আর বেশি কিছু করতে পারলাম না ভাই। তুমি তো ভগবান। ও, আজ অব্দি আমাকে কেউ এতটুকু সাহায্য করেনি। এই প্রথম কারোর থেকে সাহায্য পেলাম। আমি তোমাকে একটা প্রণাম করতে চাই। ধুর পাগল, মানুষ মানুষের পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে বলো? আমার নাম গোপাল, কৃষ্ণনগরে বাড়ি। তোমাদের গ্রামে অনেকেই খুব গরিব, তাই যদি কারো কোনো সাহায্যের দরকার হয় আমাকে জানিও। হ্যাঁ, আমি নিজের সামর্থ্য মতন সাহায্য করব, কেমন? কি আপনারা চলে এসেছেন? মহারাজ, আমি জানি আমি অনেক পাপ করেছি, যা শাস্তি দেওয়ার দিন আমাকে। দরকার হলে আমার 1 মাসের বেতন কেটে নিন, কিন্তু মহারাজ, এই গরিব মানুষটার কাছ থেকে দয়া করে জামাটা কেড়ে নেবেন না মহারাজ। সত্যি সত্যি গোপাল, ধন্য তুমি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর এখন তুমি আমার চোখ খুলে দিলে। সেনাপতি, তোমার জামা, আর পণ্ডিত, তোমার জন্য নতুন ধুতির ব্যবস্থা আমি করব। মানুষকে সাহায্য করার মধ্যে এতটা আনন্দ আজ আমি তোমার কাছে শিখলাম গোপাল, তোমার কাছে শিখলাম।